আমাদের রাজ্যে একটা নতুন পোস্টের জন্য আবেদন চালু হয়ে গেছে এখানে। আর এখানে তোমরা 8 থেকে কলেজ পাস মানে গ্র্যাজুয়েশন প্রত্যেকেই এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এখানে আমরা যে সমস্ত বিষয়গুলো জানবো সেটা হচ্ছে কোন পোস্টে আবেদন চলছে এটা জানবো, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে পারবে, তারপর তোমাদের স্যালারি কত হবে এবং লাস্ট ডেট কি আছে, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখে নেবো। তো এখানে আমি নোটিফিকেশনটা দিয়েছি, তোমরা নোটিফিকেশনের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, কেউ যদি চাও তোমরা সাইটে গিয়ে এটা ডাউনলোড করে অবশ্যই এটা দেখতে পারো ডিটেলসে, যারা ফর্ম ফিল আপ করতে চাও। তো এটা কারা বার করেছে এখানে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে জাজ আছে ওখান থেকে এটা বেরিয়েছে। এবং এমপ্লয়মেন্ট নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছ তোমরা, নম্বর 1/2024। এখানে যে যে ডেটটা দেখো 24 তারিখে এটা বেরিয়েছে, 24/5/2024 বেরিয়েছে। এবং এর শেষ তারিখ হচ্ছে 24/6/2024 মিড নাইট 12টা অবধি, যেটা এটা সবেতেই হয়। আর এখানে তোমরা ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবে, https ক্যালকাটা যেহেতু হাইকোর্ট, মানে আমাদের এখানে বাঁকুড়া ব্যাংক, সরি বাঁকুড়া যে জুডিশিয়ারির যে ব্যবস্থাটা আছে ওটা তো অ্যাকচুয়ালি আমাদের হাইকোর্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো ক্যালকাটা হাইকোর্টের এ থেকে সাইট থেকে তোমরা যেতে পারো ওখানে। তো এটা ওই জন্য এখানে ক্যালকাটা হাইকোর্টের ব্যাপারটা এখানে দেওয়া আছে। তো এখানে ভ্যাকেন্সিটা কি কি আছে এটা একটু দেখে নেবো। টোটাল 5টা পদ আছে এখানে। প্রথম কি আপার ডিভিশন ক্লার্ক, সেকেন্ড যে লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপরে সিলভ ভ্যালিফ। আমি কিন্তু এই পোস্টটা সম্পর্কে অবগত নয়, কারণ এটা কোর্টের ব্যাপার। তো ওখানকার কোনো একটা পোস্ট হবে। প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি, যেটা আমরা মাল্টিটাস্কিং বলা যায়, এটা মাল্টিটাস্কিং। যেমন তোমরা দেখো এখানে পিওন, নাইট গার্ড, ফ্রেশ, তো কিছু একটা হবে এটা। তো এরম ধারা পোস্ট আছে এখানে মাল্টিটাস্কিং গ্রুপ ডি এর, মানে যত তোমার কাজ থাকে সে সবই তোমার এখানে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের পেটা, পে লেভেল, যেমন আপার ডিভিশন ক্লার্ক পে লেভেল 9, লোয়ার ডিভিশন ক্লার্ক পে লেভেল 6। তো তোমরা যদি এইখানে দেখো, এখানে যে দুটো স্যালারি ব্যাপারটা আছে, প্রথম স্যালারিটা হচ্ছে কি তোমরা যখন প্রবেশ করবে বা চাকরিটা যদি পাও তাহলে এই স্যালারিটা তোমরা পাবে। এবং সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে, আমরা সবাই জানি যে কোনো একটা জবে গেলে সেখানে আমাদের একটা প্রমোশন থাকে। তো এটা প্রমোশন হতে হতে তোমার শেষে যে স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে রামদারা। তো এটার জন্য তোমাকে এখন অনেক বছর ওয়েট করতে হবে। তো এবার আমরা তাহলে দেখে নিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি। 18, অবশ্যই 18 হতেই হবে, অ্যাডাল্ট হতেই হবে, 18 থেকে 40 বছর অবধি। আর এছাড়া এসসি এসটিদের ক্ষেত্রে যেটা 3 ও 5 বছরের ছাড় দেওয়া থাকে সেটা তোমরা এখানেও পাবে। এছাড়া কোয়ালিফিকেশানটা কি আছে এখানে, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি আছে এখানে দেখো। যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে আপার ডিভিশন ক্লার্ক, এই আপার ডিভিশন ক্লার্কের জন্য তাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, তাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। তারপরে কম্পিউটারের নলেজ জানতে হবে অবশ্যই। কম্পিউটার নলেজ ছাড়া তোমরা কিন্তু করতে এটা মানে এ করতে হবে না, কারণ এখানে তোমরা, আমি যখন পরে বলবো তখন তোমরা এখানে এক্সামিনেশনের এই যে ব্যাপারটা আছে এখানে যখন দেখবে তখন তোমরা দেখতে পেয়ে যাবে যে এখানে তোমাদেরকে কম্পিউটারের একটা এক্সাম দিতে হয়। তো ওই জন্য তোমার এখানে কম্পিউটারের জানাটা দরকার, এবং তার সাথে তোমাকে একটা ইনস্টিটিউট থেকে একটা সার্টিফিকেট চাই তোমার। আর তাছাড়া তোমার স্পিড টেস্টও নেওয়া হবে। তারপরে কি লোয়ার ডিভিশন ক্লার্কের ব্যাপারটা আছে, এক্ষেত্রে তোমার মাধ্যমিক পাস করলেই চলবে। আর তোমাদেরকে কিন্তু কম্পিউটার জানা এখানেও দরকার, বা মানে নর্মাল 6 মাসের কারো যদি সার্টিফিকেট থাকে তাহলেই হবে, এর থেকে বেশি কিছু নয়। কিন্তু তোমার যেটা গ্রুপ ডি এর ব্যাপারটা আছে সেখানে 8 পাস, সেখানে কিন্তু তোমার এরম দ্বারা কোনো কিছু দরকার পড়বে না। আর যেটা এখানে দেয়া আছে সিল ভ্যালিভ, আমি যেটা বললাম আমি এই বিষয়টা আমি অবগত নয়, এবং প্রসেস সার্ভার এক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকমের দেয়া নেই। আমি জানি না এখানে রিক্রুটমেন্টটা কিভাবে নেবে। যেমন দেখো এখানে মোড অফ এক্সামিনেশনের ব্যাপারটা যে আছে, এখানে কিন্তু 3টে এক্সামিনেশনে দেওয়া, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং, তো এখানে দেওয়া আছে। চলো তাহলে এটা ডিটেলস একটু আমরা দেখে নিই যে আপার ডিভিশন ক্লার্কের ব্যাপারটা কি আছে।
তিনটে ফেজে নেওয়া হবে এখানে, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে ওখানে কম্পিউটারের জ্ঞান লাগবে। এবং এই আপার ডিভিশনের ক্লার্কের ক্ষেত্রে পার্সোনালিটি টেস্ট বা যেটা আমাদেরকে ইন্টারভিউ নেওয়া হয় সেটা কিন্তু একটু ডিটেলস হবে। তো মার্ক কি, 100 নম্বরের হবে, 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। কোথা থেকে আসবে? জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। মানে এই কটাই হয় অ্যাকচুয়ালি মোস্টলি আপার লেভেলে যে সমস্ত এক্সামগুলো হয়, এসএসসি ডাব্লিউপিএসসি যাই বলো না কেন, এগুলোই হয়। 2 মার্কস থাকবে প্রতিটায়, আর একটা নাম্বার কেটে নেওয়া হবে যদি তুমি ভুল করো। তো তোমার হাফ নাম্বার প্রায় কেটে যাচ্ছে এখানে। টাইম হবে, টাইম তোমরা পাবে 60 মিনিট করে, 60 মিনিটই দেয়, এরম ধারাই হয় এখানে। তারপর চলে আসো ফেজ 2 তে কি আছে। এখানে এখানে কিন্তু রাইটিং এক্সাম মানে রিটেন এক্সাম। এর আগেরটা কিন্তু তোমরা কি করবে, তোমরা জাস্ট টিক মারা অথবা তোমাদের কম্পিউটারে বেস হতে পারে, যেখানে তোমরা 4টে করে কোশ্চেন পাবে, একটা উত্তর দেবে। কিন্তু এখানে কিন্তু রাইটিং মানে তোমাদেরকে হাতে নয় সরি, কম্পিউটারে তোমাদেরকে লিখতে হবে। কি লিখতে হবে? রিপোর্ট, নোট, রিপোর্ট, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, রেসি রাইটিং ইন কম্পিউটার। দেখেছো ইন কম্পিউটার এই যে লেখা আছে মানে কি তোমাদেরকে কম্পিউটারে বসে এটা লিখতে হবে। ডিউরেশন অফ টেস্ট উইল বি 2 ঘন্টা কিন্তু টাইম দেওয়া হবে। এটা কিন্তু ঠিক, কম্পিউটার যেহেতু তোমরা লিখবে তোমাদেরকে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। আর আফটার টাইপিং দ্য অ্যান্সার্স ক্যান্ডিডেট হ্যাজ টু পুট সিগনেচার ইন দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যান্সার শিট। মানে তোমাদেরকে ওটা আবার প্রিন্ট আউটটা বার করতে হবে তোমাদের লেখার পরে, এবং সেখানে তোমাদেরকে সাইন করতে হবে। এটা কিন্তু সেকেন্ড ফেজ গেল। এই জন্যই তোমাদেরকে বলা হয়েছিল যে কম্পিউটার নলেজটা এখানে অবশ্যই থাকা দরকার। তারপরে কি পার্সোনালিটি টেস্ট হবে এখানে 40 নাম্বারের, এখানে পার্সোনালিটি টেস্ট হবে। যারা যারা তারপরে 3টেকে কম্বাইন করা হবে, মানে টোটাল দেখো এখানে প্রথমটা হচ্ছে 100 নাম্বার, দ্বিতীয়টাতেও 100 নাম্বার, তৃতীয়টায় 40 নাম্বার, 40 নাম্বার। এই 3টেকে মিশিয়েই তোমার তার মানে টোটাল 240-এর ওপরে এই এক্সামটা হচ্ছে। তারপরে চলে আসো লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড সিল ভ্যালিফ। আমি যদিও এখন অবধি এই সিল ভ্যালিফের কি আছে এই পোস্টটা এই সম্পর্কে আমি অবগত নয়। তো এখানে ওই একই 100 নাম্বারের তোমার হবে, 50 নাম্বারের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এবং 2 নাম্বার করি, যেটা আমি আগেও বলেছি এর আগে ওপরটার মতোই। কিন্তু এখানে একটুখানি আছে যে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা থাকবে না, তার বদলে থাকবে এখানে বেঙ্গলির নলেজ, মানে বাংলা জানার নলেজ থাকতে হবে। বাংলার কিসের? বেসিক্যালি গ্রামারের নলেজ থাকলেই হবে এখানে। আর বাদ বাকি সবই একই আছে, জিকে, ইংলিশ আছে। এখানে কেবল সিম্পল অ্যারিথমেটিক থাকবে, ওপরে কিন্তু অ্যারিথমেটিক, এখানে কিন্তু কেবল সিম্পল অংশটা থাকবে। সময় একই, তোমরা 60 মিনিটই পাবে তোমরা। তারপর চলে আসো প্রসেস সার্ভার অ্যান্ড কি গ্রুপ ডি। এক্ষেত্রে তোমরা এক্ষেত্রে 100 নাম্বারেরই কোশ্চেন, 100 নাম্বারের কোশ্চেন, 50টা কোশ্চেন থাকবে 2 নাম্বার করে, একই 60 মিনিটই তুমি টাইম পাবে এখানেও। তো চলো এটা হয়ে গেছে। তারপর ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন যেটা তোমাদেরকে জেনে রাখা দরকার, অবশ্যই জেনে রাখা দরকার। যেমন তো ইম্পর্টেন্ট ইনফরমেশনের এখানে যেটা সেকেন্ড পয়েন্টে আছে এটা তোমরা জেনে রাখতে পারো। এখানে বিষয়টা কি হচ্ছে যে আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি এই পরবর্তী পয়েন্টগুলো বলিনি, তাই তোমরা এখানে বুঝতে পারবে না। কিন্তু দেখো আমাদের পশ্চিমবঙ্গের যারা এসসি এসটি ওবিসি আছে তারা ছাড়া অন্য রাজ্যের যে সমস্ত এসসি এসটি কেউ যদি আমাদের এই ফর্মটা ফিল আপ করে, তারা কিন্তু জেনারেল হিসেবে ফিল আপ করবে। তারা এসসি এসটি হলেও তারা কিন্তু সেই ফেসিলিটিটা পাবে না, তারা জেনারেলদের সাথে কম্পিট করতে হবে। আর এখানে এই জিনিসটি বলা আছে, ধরে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত এসসি এসটি আছে তারা মানে তারা হয়তো ঠিকঠাক নাম্বার তুলতে পারলো না, অথবা যে ধরে নাও 100টা সিট আছে, 100টা সিট আছে, আমি ধরে নিচ্ছি 100টা সিট আছে। তো কিন্তু 100টা হয়তো পূর্ণ হলো না। 100 যদি পূর্ণ না হয় তখন সেই এসসি এসটিদেরকে এখানে নিয়ে নেওয়া হবে। মানে এখানকার এসসি এসটিরা যদি না ফিল আপ করতে পারে, অতগুলো চাকরি যদি না পায়, হয়তো তারা নাম্বারই তুলতে পারলো না। মানে চাকরি তো এমনি এমনি দেবে না, তোমাকে নাম্বারটা অবশ্যই তুলতে হবে, কিন্তু মানে হয়তো তারা নাম্বারই তুলতে পারলো না, সেই নাম্বারটা ফেল করে গেল, সেক্ষেত্রে তখন তাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এখানে বলতে চাওয়া হচ্ছে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। তারপরে কি আছে,
The benefit of reservation of vacancy and age concession for SC/ST OBC candidate are admit to SC/ST and OBC candidate of West Bengal only. এটাই আমি বলতে চাইছিলাম যে কেবল SC/ST OBC যাই হোক না কেন সেটা কেবল ওয়েস্ট বেঙ্গলের হতে হবে, অন্য রাজ্যের নয়। SC/ST OBC candidates belong to state other than West Bengal will be treated as general candidate. মানে তুমি অন্য রাজ্য থেকে হলে তোমাকে জেনারেল ডিসিতে ট্রিট করা হবে। Such benefits are also admissible to all candidates with disabilities of 20% and above. মানে কি এটা ডিসেবল যারা ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, কিন্তু এটা 40-এর উপরে হতে হবে। মানে ওখানে একটা স্কেল থাকে মেজারমেন্টের, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে যদি 40-এর উপরে হয় এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য, 40-এর নিচে হলে নয়। ঠিক আছে, তো তারপরেরটা দরকার আছে। নো ক্লেম ফর বিং এ মেম্বার অফ SC/ST and OBC or a person with disability or a meritorious sports person or example category will be uh, entertained in sorry entertained any time after submission of the application. মানে তোমরা সাবমিশনের পরে যদি বলো যে আমি SC/ST OBC তাহলে কিন্তু চলবে না, তার আগেই তোমাদেরকে করতে হবে যা করার। তো এইগুলো কিছু ইম্পর্টেন্ট ছিল যেগুলো তোমাদের জেনে রাখা দরকার। এছাড়া আর তো ইম্পর্টেন্ট এখানে কিছু, হ্যাঁ এই অংশটা আছে তোমাদেরকে যে কত টাকা দিতে হবে যারা নর্মাল আছে, এবং ইউআর অর আদার এক্সক্লুডিং SC/ST মানে ওবিসিরাও এখানে পড়বে। মানে ইউআর যাদের আছে তারা এবং SC/ST দুজনরাই, সরি ইউআর মানে কি যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট তারা, এবং ওবিসি তাদেরকে এই টাকাটা দিতে হবে। আর এই অংশটা শুধু SC/STদের জন্য। ওকে, তো এই অংশটাই তোমাদের জেনে রাখা দরকার। কি ফিজের ব্যাপারটা আছে এখানে দেখে নেবে। এছাড়া ইনফরমেশন আর তোমাদের কতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু হ্যাঁ ফর্মটা যারা ফিল আপ করে বলে ঠিক করছো তাদেরকে আমি বলবো একটু সাবধান থাকবে, কারণ এখানে মানে যারা ফর্ম ফিল আপ করে তারা, তোমরা যদি কোনোদিনও ফর্ম ফিল আপ করে থাকো তোমরা অবশ্যই দেখবে যেখানে একটা কত কেবির মধ্যে অথবা সাইজ এই সমস্তগুলো কিন্তু বলে দেওয়া থাকে। যেমন দেখো, দ্য ম্যাক্সিমাম সাইজ উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য ওয়েবসাইট। মানে কি মানে আহ, যদি তোমরা কিছু গোলমাল হয় তোমাদের কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে, এই ফটোয়ে অথবা সিগনেচার যদি কোনো গোলমাল হয়। এই জন্য আমি বলবো যদি তোমরা ভালো না জানো ফটো বা এই ফর্ম ফর্ম ফিল আপ বা এই সমস্ত নয়, কোনো একটা এক্সপার্টকে দিয়েই করানোর চেষ্টা করবে। কারণ এখনকার দিনে এক্সাম প্রায় হচ্ছে না বললেই চলে আমাদের পশ্চিমবঙ্গে। তো এই অবস্থায় তুমি যদি একটা ফর্মই কেটে যাও কটা টাকার জন্য, তোমরা হয়তো ভাববে যে তো বাড়িতে করে নিই তাহলে তো মানে কিছু টাকা তো বেঁচে যাবে, আর নলেজও হয়তো বাড়বে, ফর্ম ফিল আপের নলেজ। কিন্তু তুমি কি রিস্কটা নেবে? তোমার যদি ফর্ম ফিল আপ করতে হয় তুমি অন্য কারো ফর্ম একটা দেখে ফিল আপ করতে পারো বাড়িতে বসে, টাকাটা হয়তো পেমেন্ট করবে না তার আগে অবধি হয়তো গেলে, সেক্ষেত্রে তোমার এমনিতেও এ বাড়বে। কিন্তু নিজেরটা আমি চাইবো তুমি এমন একজনকে দিয়ে করাও যারা এই বিষয়ে পারদর্শী। কারণ একটা তুমি যদি ফর্মেতেই রিজেক্ট হয়ে যাও পরীক্ষা বসার আগেই, তাহলে তোমার চান্সটা কেটে গেল। তো দেখো তোমরা, এটা তো তোমাদের উপর ডিপেন্ড করছে কি। আর তোমরা যদি কেউ চাও এটা অবশ্যই ফিল আপটা করতে পারো, কিন্তু আমার যেমন আমি তোমাদেরকে বললাম এটা চাইবে যে তোমরা এটা যেন কোনো দোকান থেকে, আমি তো তাই সাজেস্ট করব। তো ভালো লাগলে লাইক করে থাকতে পারো তোমরা।